পরিবর্তন হয়েছে রাজ্যে, কিন্তু পরিবর্তনের হাওয়া একটু একটু করে তৃণমূলের দিকে ঘুরছে এমন কথা কিন্তু রাজনৈতিক মহল বলতে শুরু করেছে। কেন ঘুরছে তার পেছনে কারণ শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় তা নয়, একসঙ্গে উঠে আসা এক ঝাঁক ছেলে মেয়ে নতুন করে স্বপ্নের ইমারত বানানোর চেষ্টা করছে। আজ আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি ময়না ব্যানার্জি, রাজ্যের মহিলার জেনারেল সেক্রেটারি, অর্থাৎ তার কাঁধে বিপুল দায়িত্ব এবং একই সঙ্গে ময়না কিন্তু অন্য আরেকটা পরিচয় রয়েছে, তিনি অভিনয় জগতের মেয়ে। এই দুটো একসঙ্গে সামলাচ্ছেন কি করে এবং কিভাবে নিজেকে এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন সেই নিয়ে আমরা আজকে কথা বলবো। মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা মানুষের কাছে এই যে একটা এই ব্যাপারটা ঘটেছে, এটা তো কখনোই মানে আমরা আশা করতে পারিনি। মানে মানুষ তো আফটার অল তার মনের মধ্যে এই ব্যাপারগুলো তো কাজ করেই অবভিয়াসলি। তো ফিজিক্যালি এবং মেন্টালি আমরা তো আছি মমতাদির পাশে। এবং দিদি এমন একজন মানুষ না, দিদি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ। মানে দিদিকে ভাঙানো অত সহজ নয়। আচ্ছা, এবং দিদির সঙ্গে রোজ দিন দেখা সাক্ষাৎ করে যেটা আমি বুঝতে পারছি, দিদির যেন আরো কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, দিদি তো লড়াকু নেত্রী হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত, মানে সারা ভারতবর্ষ জানে এই বিষয়টা। তো সেই ক্ষেত্রে প্রমাণ করার মতন কিছু নেই। এবং দিদি কিন্তু এই রাস্তা থেকে উঠে আসা নেত্রী, সবাই সেটা জানে। এবং তার পাশে একনিষ্ঠ তৃণমূল কর্মীরাই ছিলেন, তারাই আছেন, তারাই থাকবেন। আচ্ছা, তারাই হচ্ছে দিদির আসল শক্তি। মহিলা রাজ্য সম্পাদকের একটা বড় দায়িত্ব, আপনি সিনেমা জগতের এই ব্যাপারটাকে একসঙ্গে পাঁচ করছেন কিভাবে? আসলে এটা তো আমার জানা ছিল না। দিদি হঠাৎ করে আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং সেটাকে রক্ষা করা, সেটা হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেটা মাথায় রেখে, এবং আমার যেটা পেশা, অভিনয় হচ্ছে আমার পেশা, আর দল করা এটা হচ্ছে আমার নেশা। কি করবো, কিছু করার নেই, দুটোকেই আমি ছাড়তে পারবো না। আর পেশাটাকে যেভাবে হ্যান্ডেল করছি সেইভাবে করছি। এবং যখন অভিনয়টা থাকছে, ধরো যখন শুটিং আমার থাকছে, সেটা শুটিং করে এসে দলকে একটু সময় দেওয়া, বা তারপরের দিন শুটিং না থাকলে পুরোটা সময় দেওয়া, এইভাবেই আমি ম্যানেজ করছি আর কি। আর তার সাথে সাথে সংসারটা তো রয়েছে। কিভাবে তোমাকে ডেকে কি বললেন দিদি, এই দায়িত্বটা কিভাবে দিলেন তোমায়? দিদির সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম। দিদি আমাকে চেনেন অনেক বছর ধরে। হ্যাঁ, এবং আমার হাজবেন্ডকেও। তুমি এর আগে কি কোনো পদে ছিলে নাকি? না না, আমি একনিষ্ঠ কর্মী, দিদির সৈনিক বলতে পারো আমার। হ্যাঁ, মানে একনিষ্ঠ মানে যবে থেকে 18 বছর বয়স হয়েছিল, তবে থেকে যখন থেকে আমি ভোটাধিকার প্রাপ্ত হলাম, তখন থেকেই আমি দিদিকে চিনি এবং দিদিকেই ভোটটা দিই। এইরকম একটা ব্যাপার। এবং আমার পরিবার, মানে আমার বাবা, ঠাকুরদা, এরা সবাই কংগ্রেস ফ্যামিলি থেকে বিলং করে। আর আমার বাবাও যখন থেকে দিদি টিএমসি দলটা গঠন করেছিলেন, তখন থেকে আমার বাবা এবং আমার পুরো ফ্যামিলি টিএমসি সমর্থক আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে দিদি যখন এই গুরু দায়িত্বটা দিলেন, তখন মনে হলো যে না, এইবার সময় এসেছে দিদির পাশে দাঁড়ানোর, দিদির হাতটাকে শক্ত করবার। এবার আমি তো এই রেজাল্টের পরে আমি দেখা করতে এসেছিলাম দিদির সঙ্গে, এবং তোমাদেরই কিছু সংবাদ মাধ্যমে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা দিদি দেখেছেন, দিদি এবং অভিষেকদা দুজনেই দেখেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন দিদির সঙ্গে এবং অভিষেক দাদার সঙ্গে দেখা করতে আসি, তার কিছুদিনের মধ্যে আমাকে এবং আমার হাজবেন্ডকে পদটা দেওয়া হয়। যে পদে দুজন রয়েছে, এই পদের তো যে দায়িত্বটা সামলানোর জন্য দুজনকে কিভাবে হেল্প করছো? আমরা আলোচনা করি, আমরা প্রত্যেকটা মুহূর্তে আলোচনা করি। দেখো, একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে আমার থেকেও অনেক আগে আমার হাজবেন্ড ছাত্র পরিষদ করে আসা। মানে যখন এসএফআই এর কলেজে এসএফআই এর জামানা ছিল, সেখান থেকে এসএফআই কে সরিয়ে হারিয়ে ছাত্র পরিষদ একটা দলকে নিয়ে আসা বেহালা কলেজে, এটার অবদান কিন্তু ওর হাত ধরেই এসেছে। হ্যাঁ, সুতরাং ও ছাত্র পরিষদ করে আসা একটা ছেলে। কেউ হয়তো শুনে থাকবে, কেউ হয়তো শুনে থাকবে না, অনেকেই আছে যারা জানে না বা যারা চেনে না।
দুবার ও ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবেও ওই পদও মানে দাদার সঙ্গে, অভিষেক দাদার সঙ্গে ছিল। আচ্ছা 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 অনেকগুলো পদই ও ক্যারি করেছে এর আগে। তো ওকে নিয়ে কোনো মানে অভিজ্ঞতা ভরপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তার অভিজ্ঞতা মানে ওর অভিজ্ঞতা আমাকে নিতে হবেই। কারণ আমি 9 করে হয়েও আমার যখন 18 বছর বয়স হয়েছে, তখন আমি যখন দিদি তখন তো সম্পূর্ণ দিদিকে ভালোবেসে তাকে ভোট দেওয়া বা কিছু, তারপরে আস্তে 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 ধীরে 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 যখন টিএমসির মানে টিএমসি দলটার এবং দিদিকে বোঝার এতটা কাছে আসতে পারলাম, তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে দলটার নীতি আদর্শ এই ব্যাপারগুলো। এবং তার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড তো অবশ্যই আমাকে হেল্প করছে আলোচনার মাধ্যমে। ময়না, একটা বিষয় আজকের ডেটে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে এই কারণে, এই মুহূর্তে ছেড়ে যাওয়া লোকের সংখ্যা বিপুল। তৃণমূল ছেড়ে যাওয়া এবং কার্যত তৃণমূল, আসল তৃণমূল, ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, এই 3 ভাগে বিভক্ত। এই পরিস্থিতিতে মানে তোমরা যারা সামনে এগিয়ে আসছো, তোমাদের কাছে অক্সিজেনটা কি আসবে? একমাত্র দিদি আচ্ছা এবং অভিষেক দা। আচ্ছা তৃণমূল মানেই একটাই তৃণমূল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আর কোনো তৃণমূল হতে পারে না। তারা ধরো বেরিয়ে গেছে, আমি তো বলবো খুব ভালো হয়েছে। দল এবার দেখছে যে যারা যারা ছিল তারা কিসের জন্য পড়েছিল দলে। এটা তো শুধুমাত্র দল দেখছে না, সাধারণ মানুষও দেখছে, সাধারণ মানুষও বুঝতে পারছে, তাই না? দেখো, তৃণমূল কথাটির শব্দের উৎপত্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। সুতরাং তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। অভিনয় জগৎ থেকে যারা এসেছিলেন তারা একে একে পাল্টে খেয়েছেন। মানে সে সায়নী ঘোষ হন, রচনা ব্যানার্জি হন, যাদের যাদের তোমার মনে পড়ছে তারা প্রত্যেকেই এটা দেখা গিয়েছে। তুমি অভিনয় জগতের মেয়ে, কিন্তু তোমার বেসটা অন্য। মানে তুমি একটা পলিটিক্যাল পরিবার থেকে আসা এবং দীর্ঘদিন ধরে রাজনীতি দেখে আসা। এই যারা অভিনয় জগৎ থেকে এসেছিলেন তারা কি কোনো কিছুর খোঁজে এসেছিলেন? সেই খোঁজ বা সেই সন্ধান মিটে যাওয়ার পরে আস্তে আস্তে তারা সরলেন? দেখো, ওদের সেটা ব্যক্তিগত ব্যাপার, ওরা কি খোঁজে এসেছিল সেটা একমাত্র ওরাই বলতে পারবে, রাইট? আমি আমার দিকটা বলতে পারি, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি কোনো চাওয়া পাওয়ার জন্য দলটাকে ভালোবাসিনি। দলটাকে ভালোবেসেছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বলে, শ্রদ্ধা করি বলে, একমাত্র অভিষেক দাদাকে ভালোবাসি বলে, শ্রদ্ধা করি বলে। তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা অন্য দলে গেছে কি কোথায় গেছে না গেছে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে আমি কোনো কিছু বলতে চাইছি। সামনে এখন অনেক বড় লড়াই, ফলে আমরা এতদিন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে হেঁটেছেন, তার পেছনে যদি 2000 লোক থাকে তাহলে দেখা গিয়েছে 1999 জন মহিলা, এটা দেখা গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মহিলা ব্র্যান্ড তৈরি করেছিলেন, কোনো দ্বিমত নেই। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, যা ইচ্ছে থাকুক, কিন্তু এই ব্যাপারটা তিনি করেছিলেন। আজকে সেই মহিলা ব্রিগেডকে খাড়া করার দায়িত্ব তোমার স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজিটা এখন আমি ডিসকাস করতে চাইছি না। স্ট্র্যাটেজির মতো থাকুক। একটা কথা জেনে রাখবে, ওনার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াকু নেত্রী। হ্যাঁ, এই কালীঘাটের বাড়ি থেকে উঠে আসা 34 বছরের রাজত্ব, সিপিএম আমল থেকে সরিয়ে দিয়ে তিনি লড়াই করে সেই নবান্নে গিয়েছিলেন। আমার মানে বলতে এখনো গায়ে কাঁটা দিচ্ছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা মাথায় রাখতে হবে, আর স্ট্র্যাটেজির মতো চলবে আগামী দিনে, সেটা দেখতে পারবে সবাই তোমরা। তুমি আত্মবিশ্বাসের কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের কথা বললে, কিন্তু এই মুহূর্তে বিরোধীরা, মানে আমি বলতে চাইছি তোমার দলেই যারা বিরোধী আর কি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদের দল, এরা কার্যত শেষ ধাপে পৌঁছে গিয়েছেন যাতে প্রতীকটার জন্য বা নির্বাচন কমিশনের কাছে, জ্ঞানেশ কুমারের কাছে যাবেন, দরবার করবেন তারা। এটা আজকের খবর। এই পরিস্থিতি থেকে কোনো উৎকণ্ঠা কাজ করছে তোমাদের? না, কোনো যদি প্রতীকটা চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু অন্য একটা সংবাদ মাধ্যমে দেখলাম তাদের তো প্রতীকের দরকার নেই, সেটাও আমি দেখলাম, আজকেই দেখেছি ইনফ্যাক্ট, দরকার পড়বে না, এটাও নাকি শুনেছি। তো আমি আগেও যেই কথাটা বললাম যে দেখো, তৃণমূল
তৃণমূল দলটাকে তৈরি করেছে একদম শুরু থেকে যে তৈরি করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কে কি দল মানে দলের প্রতীক নিল কি নিল না সেটাতে কিছু ম্যাটার করে না। দিদি যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে শুরু হবে সবকিছু। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক একদম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তুমি বলো না, আজকে এতজন চলে গেছেন, হ্যাঁ, বিক্ষুব্ধ তৃণমূল যাদের বলা হচ্ছে, হ্যাঁ, তারা যে চলে গেছেন তারা তো ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বা প্রতীকটা দিয়েই, প্রতীক চিহ্নেই দাঁড়িয়েছিলেন। সেই দাঁড়িয়ে থেকে তো ভোটে লড়াই করেছে। তাকে বাদ দিয়ে একটু লড়াইটা হোক না, আমরাও চাইছি অন্য প্রতীক চিহ্ন নিয়ে এসে লড়াইটা করুক না, দেখি না কার কোন কি ক্ষমতা আছে। গত পরশু সকালবেলাতেও অরূপ বিশ্বাস বলেছিলেন আমি মমতাপন্থী। রাত্রেবেলা দেখা গেল তার নাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিক্ষুব্ধ তৃণমূলের, মানে আসল তৃণমূল টেকনিক্যালি এটা বলা হচ্ছে না, আসল তৃণমূল এখানে আমার একটা রয়েছে। আসল তৃণমূল মানে তো মমতা দিদি, আসল তৃণমূল তো সেটা হতে পারে। তারা দাবি করছে হ্যাঁ, দাবি করছে, দাবি তো অনেক কিছুই করতে পারে। আজকে যদি আমি অনেক কিছু দাবি করি, সেটা করলে কি মানে তা বলে সবাই মেনে নেবে? সেটা তো হয় না। এই যে অরূপ বিশ্বাস, মানে যাকে কার্যত দিদির বলা হতো ছায়া সঙ্গী, তিনি পর্যন্ত উল্টো দিকে চলে গেলেন। তো এটা কি কোথাও চাপের কাছে নতি স্বীকার, নাকি দেখতে পাচ্ছেন যে ওদিকে থাকলে সুবিধা হবে? তোমার কি মনে হয়েছে, মানে ব্যাপারটা কি? তার ব্যক্তিগত ব্যাপার তো, সেটা সে যেরকম ভাবে ডিসিশন নিয়েছেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন। কিন্তু আমি এই প্রেক্ষিতে একটাই কথা বলবো যে, একটা কথায় আছে না যে কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয়। আমি এই কথাকে খুব বিশ্বাস করি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কুমাতা কোনো অবস্থাতেই নন, সন্তানরা হতে পারে। অবশ্যই অবশ্যই। ও তো দেখেছো যে মাতা কখনো কুমাতা হয়েছে, আমার তো দেখা নেই, এবং আমি তো দিদিকে কোনোদিনই মানে কোনোভাবে অবস্থাতেই এরকম কুমাতা হিসেবে কোথাও দেখিনি। বিজেপি কার্যত 1.5 মাস নতুন সরকার তৈরি করলো, বাজেট গতকাল ঘোষণা করেছে। এই বাজেট সম্পর্কে তোমার বিশ্লেষণ কি? না, ওরা 1.5 মাস হয়েছে সরকারে এসেছে, নতুন সরকার, তাদেরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা রাখবো যে তারা খুব ভালো কাজ করবেন। বাজেট পেশ করা হয়েছে, ঠিক আছে, আগামী দিন দেখবো, জনসাধারণ দেখবে যে কতটা কি সাকসেসফুল হচ্ছে না হচ্ছে, সেটা আগামী দিন আমিও অপেক্ষায় রয়েছি। সংখ্যালঘু বরাদ্দ, মানে সংখ্যালঘু খাতে যে বরাদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5,000 কোটি টাকার মতন দিতেন প্রতি বছরই, সেটা এবার 3,000 কোটি টাকা কমে গেছে। এটা নিয়ে তোমার মন্তব্য কি? এটা আমি কিছু বলবো না, সাধারণ মানুষ বলবে, আর আগামী দিন নতুন সরকার জবাব দেবে এবং আমরাও জবাব দেব। এটার বিরুদ্ধে আমরাও সোচ্চার হব। আগামী দিন সেটা অপেক্ষা করছে আগামী দিনের জন্য। আচ্ছা, আর দ্বিতীয় বিতর্ক যেটা, সেটা হচ্ছে যে মিড ডে মিলে ডিমটা বাদ পড়েছে। ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজমা, ছোলা এ সমস্ত করবে। তো এটা আমাদের ছেলে মেয়েদের বড় হওয়ার মানে পুরো পরিস্থিতিটাই অন্যরকম। সেখানে যদি এরকম আমিষ না থাকে, তাহলে পুষ্টি সংক্রান্ত সমস্যা কি দেখা যাবে? অপুষ্টিগত, আমরা তো বাঙালি, আমরা তো ননভেজটা বেশি বিশ্বাস করি, তাই না? দিদি বলো বা আমরা মানে তৃণমূল কর্মীরা বলো, আমরা তো সবসময় সেটাই বলে এসেছিলাম, মানে ভোট প্রচারের আগেও বলে এসেছিলাম যে সেটাই প্রমাণিত হলো। আজকে ইসকনকে দায়িত্ব দিয়ে পুরোটাই ভেজ একটা মিল। ডিম ছোড়াছড়ি হচ্ছে বলে কি ডিম বাদ পড়ে গেল? না, এইটা নিয়ে আমার একটা আছে, বক্তব্য আছে, সেটা হচ্ছে যে রাজনীতি করা হোক, রাজনীতির জায়গায় আর নোংরা রাজনীতি না করলেই মনে হয় ভালো সবার পক্ষে। এই যে একদম থাকাটা তো উচিত, কিন্তু তুমি দেখো না আজকের দিনে এই 1.5 মাস হয়ে গেল, সেখানে সৌজন্যতা বোধটুকুও নেই। মানুষের মনুষ্যত্বটা না কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে। এই জিনিসটা ফিরিয়ে আনতে হবে। এই জিনিসটা একটু আমাদেরও সোচ্চার হতে হবে, সবাইকে, জনসাধারণকেও সোচ্চার হতে হবে। এই যে সংবাদ মাধ্যমই বলে দিচ্ছে যে এটা জনরোষ, আলটিমেট কিন্তু এটা জনরোষ নয়, এটা জনরোষ একদমই নয়। এটা জনরোষ হলে আগের থেকে কেন কি করে মানুষজন জানতে পারছে যে টিএমসির কাউন্সিলর হোক, টিএমসির হোক, টিএমসির কর্মী হোক, তাদেরকে ডিম ছুঁড়ে মারতে হবে, তারা প্রস্তুত থাকছে। কোথায় আসবেন তারা?
এনিওয়ে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। Thank you, thank you ভালো so much. ভালো থেকো, হ্যাঁ। আর দায়িত্ব রয়েছে প্রচুর, সামলাও। একদম একদম।